আসসালামু আলাইকুম। এসএসসি 2026 সালের পরীক্ষার্থীরা, আমরা প্রথম ক্লাসে আলোচনা করেছিলাম যে আমাদের শর্ট সিলেবাসে 26 সালে কিভাবে কিভাবে পরীক্ষা হবে এবং নতুনত্ব কি আসছে, প্রশ্নে নতুন কি আনা হচ্ছে বা আমাদের শর্ট সিলেবাস অনুযায়ী কি কি প্রশ্ন আসতে পারে এগুলো নিয়ে আলোচনা করেছিলাম। 2 নম্বর ক্লাসে আমরা তোমাদের 26 পরীক্ষার জন্য টেস্ট এবং ফাইনালের অর্থাৎ একই সাজেশন তোমাদেরকে দিয়েছি, যেটা টেস্টেও তুমি কমন পাবে, ফাইনালেও কমন পাবে, অর্থাৎ বাংলা প্রথম পত্রের সাজেশনটা আমরা দিয়ে দিয়েছি। এখন আমরা তোমাদের চ্যাপ্টার ভিত্তিক আলোচনা করব, অর্থাৎ যেই চ্যাপ্টার গুলো তোমার শর্ট সিলেবাসে আছে প্রত্যেকটা চ্যাপ্টারকে টার্গেট করে 1 বাই 1 প্রত্যেকটা চ্যাপ্টার নিয়ে আমরা আলোচনা করব। তার ভিতর প্রথম যে গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার আছে সেটা হচ্ছে প্রত্যুপকার। আমার এতটুকু জাস্ট মনে হয় যে কে কয়টা প্রাইভেট পড়ে এইগুলো আমার দেখার বিষয় না, এইগুলো আমার জানারও বিষয় না। আমাদের ক্লাসগুলো যে করবে, আমরা এখন বাংলা প্রথম করছি, খুব দ্রুতই বাংলা প্রথম শেষ করে দিয়ে অন্য সাবজেক্ট ধরবো, এইভাবে পর্যায়ক্রমে সকল সাবজেক্ট। আমাদের 1110 টাকার কোর্স কিনে আমাদের প্রাইভেট গ্রুপে যারা যুক্ত হবে তারা সকল সাবজেক্টের ক্লাসগুলো এইভাবে পাবে। আমি এতটুকু নিশ্চয়তা দিচ্ছি। এখন কার কেমন মনে হচ্ছে আমি জানি না, ভিডিও শেষে একটা কথাই মনে হবে, সোহেল ভাইয়ের ক্লাসগুলো করার পর কোনো প্রাইভেট পড়ার প্রয়োজন হয় না, কারণ কি ক্লাসেই তুমি সবকিছু কমপ্লিট করে যাবে। প্রত্যুপকার সম্পর্কে এখন কার কি ধারণা আছে আমি জানি না, তবে এই ক্লাসটা শেষ করার পর প্রত্যুপকার সম্পর্কে এই লেকচারগুলো আমি যেভাবে দিচ্ছি তুমিও সেম কোয়ালিটির লেকচার তুমি তোমার ক্লাসে গিয়ে দিতে পারবে, তুমি আরেকজনকে বোঝাতে পারবে যে এরকম এরকম। তবে মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটা দেখতে হবে। আর হ্যাঁ, যারা এখনো আমাদের 1110 টাকার কোর্সে যুক্ত হও নাই, খুবই দ্রুত করো, কারণ কি এই 1110 টাকায় তুমি শুধুমাত্র বাংলা প্রথম বাংলা দ্বিতীয় পাবে না, তুমি অল সাবজেক্টের কোর্সটা তুমি সেখানে পেয়ে যাবে। এবং 1110 টাকায় আমরা যাবতীয় যা কিছু দিচ্ছি, আমার মনে হয় তুমি মিনিমাম 30 থেকে 40 বা 40 থেকে 50 হাজার টাকা খরচ করে ওইগুলো পেতে না। এই কোর্সগুলো করার পর তোমাকে আলাদা করে প্রাইভেট পড়তে হবে না, এই কোর্সগুলো করার পর তোমাকে আলাদা করে টেস্ট পেপার কিনতে হবে না। এই জন্য আমার মনে হয় প্রত্যেকটা শিক্ষার্থী দ্রুত গতিতে কোর্সে যুক্ত হয়ে যাওয়া উচিত। প্রত্যুপকার লেখক হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। আচ্ছা, আমি তোমাকে একটা প্রশ্ন করি, অবশ্যই আমাকে কমেন্টে জানাবে, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের নাম কি বলতো? অনেকে বলতে পারো ভাইয়া নাম তো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর না, ওনার নাম হচ্ছে ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়। ঠিক আছে, এই বিদ্যাসাগর হচ্ছে তার উপাধি। তোমরা প্রত্যুপকার গল্পটা যখনই পড়বে, লেখক পরিচিতি পাঠ পরিচিতি পড়বে, এখানে তুমি লেখক পরিচিতি সুন্দরভাবে খুঁজে পাবে যে বিদ্যাসাগর হচ্ছে তার উপাধি এবং তার আসল নাম হচ্ছে ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়। এই প্রশ্নটা এমসিকিউ আকারে তোমার পরীক্ষায় আসতে পারে, ক নাম্বারে তোমার পরীক্ষা আসতে পারে, আসতে পারে না? অবশ্যই আসতে পারে। তুমি প্রত্যুপকার গল্পের প্রথমত যে বিষয়টা পড়বে সেটা হচ্ছে লেখক পরিচিতি। 2 নম্বরে তুমি গদ্যাংশটা পড়বে, অর্থাৎ গদ্যটা অর্থাৎ গল্পটা পড়বে। ঠিক আছে, যদিও প্রত্যুপকার হচ্ছে একটি রচনা, তুমি গল্পটা পড়বে। ঠিক আছে, গল্পটা পড়ে পরবর্তীতে এই গল্পটা তুমি মাথায় রাখবে। 3 নম্বরে শব্দার্থগুলো আছে, সেই শব্দার্থগুলো তুমি পড়বে। 4 নম্বরে পাঠ পরিচিতিটা কমপ্লিট করবে। এখানে একটু গুরুত্বপূর্ণ বিষয়, তুমি যে কোনো গল্প যে কোনো গদ্য বলো, এটাকে যদি তুমি পড়া হিসেবে মনে রাখো সেক্ষেত্রে এই পড়া তোমার কোনোদিনও মনে থাকবে না। তুমি যদি এটাকে গল্প হিসেবে মনে রাখো অবশ্যই মনে রাখবে। এমন অনেক পড়া আছে, অনেক পড়া না, আমি বলবো সকল পড়াই একটা ক্লাস পার হওয়ার পর ওই পড়া সম্পর্কে কিন্তু মেমোরিতে তেমন কিছুই থাকে না, অথচ সেই ছোটবেলা 15 থেকে 20 বছর আগে দাদার মুখে, দাদির মুখে, মায়ের মুখে, বাবার মুখে কি গল্প শুনেছিলাম সেই গল্পটা এখনো মনে আছে। এখনো বলতে পারি যে অমুক একদিন এই গল্পটা করেছিল, মনে আছে না? কারণ কি, যখন সেই গল্পটা করেছিল ওই গল্পের উপর আমার পুরো মনোযোগ ছিল, আমি মনোযোগ সহকারে গল্পটা শুনেছিলাম, এই জন্য আমি এখনো জানি গল্পটা কি। কিন্তু যখন আমরা পড়ি এই পড়াগুলো ওইভাবে অত মনোযোগ দিয়ে আমরা দেখি না বা শুনি না বা পড়ি না, যার জন্য ওইগুলো মনে থাকে না। অথচ এই পড়াগুলোকে পড়া মনে না করে ওই দাদির কাছ থেকে, নানির কাছ থেকে, খালার কাছ থেকে শোনা গল্পের মতো যদি মনে রাখি, এই পড়া আমি কোনোদিনও ভুলবো না। আজকে এই প্রত্যুপকার আমি যদি তোমাকে পড়তে দিই যে তুমি পড়ে তার পরবর্তীতে এই বিষয়টা আমাকে বলো, তুমি কিন্তু এটা বলতে পারবে না। অথচ এটাকেই আমি 4 থেকে 5 মিনিটের একটা শর্ট গল্পে তোমাদেরকে জাস্ট বুঝাবো, এই গল্পটা আমার মনে হয় তুমি কোনোদিনও ভুলতে পারবে না, এবং এই গল্পটাই পরীক্ষার হলে গিয়ে যে প্রশ্নই আসুক তোমার কাজে লাগবে। সেটা হচ্ছে প্রত্যুপকার গল্পে 3টা চরিত্র আছে, মেইন চরিত্র। এই 3টা চরিত্র মাথায় রাখবে। 1 নম্বর চরিত্র হচ্ছে আলী ইবনে আব্বাস। এই চরিত্রগুলো কে কি আমি বলছি। 2 নম্বর চরিত্র খলিফা মামুন। 3 নম্বর চরিত্র এক বন্দী। এই 3টা চরিত্র নিয়েই এই প্রত্যুপকার গল্পটা রেডি করা হয়েছে। আর হ্যাঁ, প্রত্যুপকার মানে কি? গল্পের নাম প্রত্যুপকার, প্রত্যুপকার মানে কি? প্রত্যুপকার মানে হচ্ছে উপকারীর উপকার করা, অর্থাৎ যে উপকার করেছে তার উপকার করা বা উপকারীর উপকারের প্রতিদান দেওয়া, এর নামই হচ্ছে প্রত্যুপকার। ঠিক আছে, এই প্রত্যুপকার অর্থাৎ উপকারীর
উপকার করা, এই রিলেটেডই গল্পটা রেডি করা হয়েছে। এখন এখানে যে তিনজন ব্যক্তি আছে অর্থাৎ তিনটা চরিত্র আছে, এই তিনটা চরিত্র নিয়েই মূলত প্রত্যুপকার গল্পটা তৈরি করা হয়েছে। আলী ইবনে আব্বাস, এখানে দেখো খলিফা মামুন, খলিফা মামুনের একজন প্রিয় পাত্র ছিল আলী ইবনে আব্বাস এবং বন্দি, এই তিনজন ব্যক্তি নিয়ে গল্পটা রচিত। আমি এখন শর্ট করে তোমাদেরকে ওই ভূতের গল্পের মতো ছোট্ট করে গল্পটা বলে দিব। এই গল্পটা আমার মনে হয় তুমি কোনোদিনও ভুলতে পারবে না। খলিফা মামুনের একজন প্রিয় পাত্র, সহচর বা যে কোনো কিছু বলতে পারো, তিনি ছিলেন আলী ইবনে আব্বাস। ঠিক আছে, হঠাৎ একদিন খলিফা একজন বন্দি ব্যক্তিকে তার সভায় আনে। আনার পরবর্তীতে তার হাত পা অবস্থায় তাকে সভায় আনা হয়। আনার পরবর্তীতে তিনি খলিফা মামুন তিনি আলী ইবনে আব্বাসকে আদেশ করে যে এই বন্দিকে তুমি তোমার বাসায় নিয়ে যাবে এবং সেখানে বন্দি করে রাখবে। পরবর্তী দিন সবাই তাকে আবার উপস্থিত করবে। পরবর্তীতে আলী ইবনে আব্বাস, ওই যে খলিফার যে প্রিয় পাত্র, মামুন খলিফার প্রিয় পাত্র আলী ইবনে আব্বাস, উনি সেই বন্দিকে উনার বাসায় নিয়ে যায়। সেখানে হাত পা বেঁধে রাখে যাতে বন্দি পালাতে না পারে, কারণ কি পালালে পরবর্তী দিন যদি উপস্থিত না করতে পারে সেক্ষেত্রে অবশ্যই খলিফা মামুনের রাগের শিকার হতে হবে। সেক্ষেত্রে ভয়ে তিনি তাকে বন্দি করে রাখে। বন্দি করার পর এই আলী ইবনে আব্বাস ওই বন্দিকে জিজ্ঞেস করে যে আপনার বাসা কোথায়। পরবর্তীতে তিনি তখন বললেন তার বাসা ডেমাসকাস। এখন আমাকে একটা প্রশ্নের উত্তর দিবে যে আসলে এই ডেমাসকাস মানে কি বলতো? অবশ্যই উত্তর দিবে, যারা উত্তর পারবে তারা অবশ্যই পরীক্ষার হলে এগুলো তো কাজে লাগবে, এগুলো আসতেই পারে। তোমার ক নাম্বার জ্ঞানমূলক প্রশ্নে আসতে পারে, খ নাম্বারে আসতে পারে, এমসিকিউ আসতে পারে, গুরুত্বপূর্ণ বিষয়। ডেমাসকাস অর্থ হচ্ছে বর্তমানে আমরা দামেস্ক হিসেবে অনেকে চিনি, দামেস্ক হিসেবে। ঠিক আছে, এই ডেমাসকাসে এই বন্দির বাড়ি। যখন আলী ইবনে আব্বাস এই বন্দিকে জিজ্ঞেস করে যে আপনার বাসা কোথায়, তখন এই বন্দি বলে আমার বাসা ডেমাসকাসে। বলার পরবর্তীতে আলী ইবনে আব্বাসের একটা ঘটনা মনে পড়ে যায়। তখন বন্দিকে বলে যে আমার একটা ঘটনা আছে যেটা ডেমাসকাসের সাথে জড়িত। এখন আমি মনে করছি ওইখানে একজন ব্যক্তি ছিল যিনি আমার জীবন বাঁচিয়েছিলেন। পরবর্তীতে বন্দি তাকে জিজ্ঞেস করে, বিস্তারিত একটু খুলে বলতে পারে, বন্দিরও আগ্রহ জাগে যে বিষয়টা আসলে কি, খুলে বলতে বলে। পরবর্তীতে আলী ইবনে আব্বাস বলে যে ডেমাসকাসের তখনকার যিনি শাসনকর্তা ছিল, অর্থাৎ যিনি শাসন কার্য পরিচালনা করত, তিনি হঠাৎ করে পদচ্যুত হয়, অর্থাৎ তার পদ থেকে সরে আসে বা তার পদ থেকে তাকে নামিয়ে দেওয়া হয়। পরবর্তীতে ওই সময়কালে যিনি পদে বসেন, তার পরবর্তীতে তিনি পদচ্যুত হওয়ার পরবর্তীতে যিনি পদে বসেন তার সাথে আমি ওইখানে গিয়েছিলাম। পরবর্তীতে সেই পদচ্যুত হওয়া শাসনকর্তা বিশাল এক সৈন্যবাহিনী নিয়ে আমাদেরকে আক্রমণ করে। আমি প্রাণ বাঁচানোর জন্য ওই ডেমাসকাসের এক সম্ভ্রান্ত ব্যক্তির বাড়িতে আশ্রয় নেওয়ার জন্য তাকে অনুরোধ করি যে আমাকে আশ্রয় দিন, আমার জীবন রক্ষা করুন। পরবর্তীতে সেই সম্ভ্রান্ত ব্যক্তি আমাকে আশ্রয় দেয়, তার বাসায় প্রায় 1 মাস যাবত থাকার অনুমতি দেয় বা সেখানে তিনি আমাকে রাখেন। 1 মাস পরবর্তীতে তিনি আমাকে হঠাৎ করে জানান যে বাগদাদে কিছু লোক যাচ্ছে, আপনি তাদের সাথে বাগদাদে চলে যেতে পারেন, এটা সুবর্ণ সুযোগ, এর পরবর্তীতে হয়তোবা এরকম সুযোগ আপনার আর আসবে না। পরবর্তীতে ওই লোক আমাকে একটা ঘোড়া দেয়, সুন্দর একটা ঘোড়া দেয়। পরবর্তীতে আমার খাবারের ব্যবস্থা করে দেয়, আমাকে 1 থলি ভর্তি স্বর্ণ মুদ্রা দেয়, অর্থাৎ যা যা প্রয়োজন যাতায়াতের জন্য সবকিছু দিয়ে উনি আমাকে 1 মাস পর ওইখান থেকে বিদায় করে দেয়, অর্থাৎ ডেমাসকাস থেকে বিদায় করে দেয় বাগদাদের উদ্দেশ্যে। পরবর্তীতে আমি বাগদাদে চলে আসি। আমার ওই ব্যক্তির কথা এখনো মনে হয়, যদি কোনোদিন দেখা হয় এই বিষয়গুলো নিয়ে তিনি আফসোস করতে থাকে যে আমি যদি তাকে আরেকবার দেখতে পেতাম বা আরেকবার তার সাথে মোলাকাত করতে পারতাম, এই বিষয়গুলো নিয়ে তিনি আফসোস করতে থাকে। পরবর্তীতে এখানে একটু টুইস্ট আছে, টুইস্টটা আমার মনে হয় অনেকে অলরেডি বুঝে গেছো। পরবর্তীতে ওই ব্যক্তি, এই যে বন্দি বলে যে আপনার আশা পূর্ণ হয়েছে। কিভাবে পূর্ণ হয়েছে? আমি সেই ব্যক্তি যিনি আপনাকে ডেমাসকাসে 1 মাস থাকার সুযোগ করে দিয়েছিল। পরবর্তীতে আলী ইবনে আব্বাস খুব ভালো করে ওই লোকটাকে দেখতে থাকে, দেখে বলে যে হ্যাঁ ইনি তো সেই ব্যক্তি, আমি এতক্ষণ চিনতে পারিনি। সাথে সাথে উনি তার হাতের বাঁধন, পায়ের বাঁধন খুলে দেয় এবং বলে যে আপনি যেমন দয়ালু, যেমন দয়াশীল, আপনি যেমন ভালো, আপনার চারিত্রিক দিক থেকে সব দিক থেকে আপনি ভালো, আপনি কোনোদিনও তো অপরাধ করতে পারেন না, তারপরও আপনি এখানে বন্দী কেন? পরবর্তীতে উনি বলে যে একজন ব্যক্তি যিনি আমার শুভাকাঙ্ক্ষী নয়, তিনি বিনা অপরাধে আমাকে ফাঁসিয়ে দিয়েছে এবং আমার অবস্থা আজকে এখানে। পরবর্তীতে আলী ইবনে আব্বাস বলে যে আপনি চাইলে এখান থেকে চলে যেতে পারেন, আপনি এখান থেকে পালান, আপনি আপনার পরিবারের কাছে ফিরে যান। পরবর্তীতে এই যে বন্দি ব্যক্তি আলী ইবনে আব্বাসকে বলে যে এই জীবন আমি একবার রক্ষা করেছিলাম, সেই জীবনকে আমি বিপদে ফেলতে পারবো না, কারণ আমি যদি এখান থেকে পালাই তখন খলিফার ক্রোধের শিকার আপনাকে হতে হবে, আমার পরিবর্তে আপনাকে ফাঁসিতে ঝোলানো হবে।
আমি এখান থেকে পালাতে পারবো না। তার পরিবর্তে আপনি খলিফাকে বুঝান যে আমি ওরকম লোক না, আমার বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছে। এটা বোঝালে হয়তোবা আমরা দুজনেই রক্ষা পেতে পারি। পরবর্তীতে আলী ইবনে আব্বাস পরবর্তী দিন সভায় গিয়ে খলিফার কাছে বিস্তারিত খুলে বলে। খলিফা আলী ইবনে আব্বাসের কথা বিশ্বাস করে এবং সেই বন্দীকে ফাঁসির যে রায় দেওয়া হয়েছিল সেই রায় থেকে সরিয়ে আনার পর সেই বন্দীকে স্বাগতম জানিয়ে তাকে মুক্ত করে দেয় এবং খলিফা মামুন তাকে অনেক উপহার দিয়ে পরবর্তীতে ডেমাস্কাসের উদ্দেশ্যে পাঠিয়ে দেয়। এই হচ্ছে টোটাল গল্পটা, যে একদিন আলী ইবনে আব্বাসের উপকার করেছিল একজন, পরবর্তীতে আলী ইবনে আব্বাস ওই ব্যক্তির উপকার করে। অর্থাৎ এই গল্পটা নিয়েই এই প্রত্যুপকার নামটা রেডি করা হয়েছে, যে উপকারীর উপকার করা। অর্থাৎ একজন উপকার করেছিল, পরবর্তীতে তুমিও তার উপকার করলে, এটাই হচ্ছে সেই প্রত্যুপকার। আশা করি বুঝতে পেরেছো যে একজন ব্যক্তি রাস্তায় পড়ে আছে, তুমি তাকে হসপিটালে নিলে, বা একজন ব্যক্তি অ্যাক্সিডেন্ট করেছে, তুমি তাকে হসপিটালে নিলে, পরবর্তীতে তুমি একদিন অ্যাক্সিডেন্ট করলে, ওই ব্যক্তিটা তোমাকে হসপিটালে নিল। এটাই হচ্ছে প্রত্যুপকার। উপকারীর উপকার করা বা উপকারের প্রতিদান দেওয়া, এটাই হচ্ছে সে প্রত্যুপকার। আশা করি আমি যে গল্পটা বললাম, এই যে আমরা ছোটবেলা থেকে যে গল্পগুলো শুনি, এই গল্প আকারে যে গল্পটা বললাম, এই গল্পটা প্রত্যেকটা শিক্ষার্থী এখন বলতে পারবে। কিন্তু এর পরিবর্তে তোমাকে যদি আমি বলতাম যে তুমি পড়ো, গল্পটা পড়ো, 10 বার পড়ো, তার পরবর্তীতেও কি তুমি ভালো মতো এই গল্পটা আমাকে বলতে পারতে না। এই জন্য পড়াটাকে যতক্ষণ তুমি পড়া মনে করবে, ততক্ষণ এই পড়া তোমার কোনোদিনও কমপ্লিট হবে না। পড়াটাকে যখন তুমি গল্প আকারে মাথায় রাখবে, তখন সহজেই পড়াটা তোমার মনে থাকবে। আশা করি প্রত্যেকটা শিক্ষার্থীকে বোঝাতে পেরেছি। এখানে তোমার পড়ার বিষয় হচ্ছে, তুমি যেভাবে পড়বে, পড়ার বিষয় হচ্ছে লেখক পরিচিতিটা তুমি কমপ্লিট করবে। এখন বলতে পারো ভাইয়া লেখক পরিচিতির কি পড়বো কি পড়বো না। যেমন ধরো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর জন্মগ্রহণ করে কত সালে, কোন জেলায় জন্মগ্রহণ করেন, তার উপাধি কি ছিল, তাকে কিসের জনক বলা হতো, এই কোয়ালিটির প্রশ্ন হতে পারে না। অনেকে বলতে পারো ভাইয়া এই প্রশ্নগুলো রেডি করতে আমাদের তো একটু কষ্ট হয়। 25 সালের ক্ষেত্রে যেমন ওদেরকে 2-3 দিন আগে আন্ডারলাইন করতে হয়েছিল মূল বই, কিন্তু 2026 সালে এরকম হবে না। কারণ কি, এই আন্ডারলাইন করার কাজ আমি আমার যে টিম মেম্বাররা আছে তাদের উপর ছেড়ে দিয়েছি, যে আমাদের 1110 টাকার কোর্সে যারা যুক্ত হবে তাদের জন্য আলাদা করে আন্ডারলাইন করতে না হয়। আমরা প্রত্যেকটা অধ্যায় থেকে, অর্থাৎ আমরা লেখক পরিচিতি হোক, তোমার গল্প বা গদ্যাংশ হোক, শব্দার্থ হোক, পাঠ পরিচিতি হোক, প্রত্যেকটা বিষয় থেকে আমরা এই প্রশ্নগুলো, জ্ঞানমূলক প্রশ্নগুলো বের করব। প্রত্যেকটা লাইন থেকে, প্রত্যেকটা জায়গা থেকে যেখানে যেখানে জ্ঞানমূলক প্রশ্ন হয়, এগুলো বের করে সুন্দর করে একটা পিডিএফ আকারে আমরা এই কোর্সে দিয়ে দিব, যাতে শিক্ষার্থীদেরকে আলাদা করে মূল বই আন্ডারলাইন না করতে হয়, আলাদা করে এই ঝামেলায় যাতে না পড়তে হয়। তারা গুরুত্বপূর্ণ সময়টা শুধুমাত্র পড়াশোনার পিছনেই খরচ করবে। অর্থাৎ আমাদের কোর্সে যুক্ত হলে তোমাকে কোনো বিষয় নিয়ে টেনশন করতে হবে না। যাবতীয় যা কিছু প্রয়োজন সবকিছু তুমি আমাদের কোর্সে ইনশাল্লাহ পেয়ে যাবে। আর দেরি করার দরকার নেই, সময় অল্প, দ্রুত গতিতে তুমি কোর্সে যুক্ত হবে। এই কারণে, কারণ 25 সালের রেজাল্ট কিন্তু খারাপ হয়েছিল। 26 সালকে আগে থেকে প্রিপারেশন নিতে হবে যদি পরীক্ষায় ভালো রেজাল্ট করতে চাই। অবশ্যই দেরি না করে খুব দ্রুত আমাদের মাত্র 1110 টাকার কোর্সে যুক্ত হয়ে যাবে। আমি 1110 টাকার কোর্সে যুক্ত হতে তুমি এত লেট কেন করছো, এটাই বুঝতে পারছি না। কারণ একটা সাবজেক্টের কোর্স কিনতে যেখানে 1500 থেকে 2000 টাকা খরচ করতে হয়, 1110 টাকায় অল সাবজেক্টের কোর্স দিয়ে দিচ্ছি। তারপরে তুমি দেরি করছো কোর্সে যুক্ত হতে। তোমার খুব দ্রুত, যদি পরীক্ষায় ভালো রেজাল্ট করার ইচ্ছা থাকে, খুব দ্রুত যুক্ত হওয়া উচিত এবং প্রিপারেশন শুরু করে দেওয়া উচিত। আমার মনে হয় যে প্রত্যুপকার সম্পর্কিত যে স্টোরিটা, এটা তোমাদের এখন মাথায় আছে। এখন যদি গ এবং ঘ নাম্বার প্রশ্নে তোমাকে লিখতে বলা হয়, তুমি লিখতে পারবে না? অবশ্যই লিখতে পারবে। এখানে গুরুত্বপূর্ণ কয়েকটা বিষয় আছে, যে বিষয়গুলো তোমাকে মাথায় নিয়ে পরীক্ষার হলে যেতে হবে। সেই বিষয়গুলো কি? এই দেখো, এখানে যে শব্দগুলো ব্যবহার করা হয়েছে বারবার করে, সেটা হচ্ছে ডেমাস্কাস, অর্থাৎ বর্তমানে আমরা দামেস্ক হিসেবে অনেকেই চিনি। এই দামেস্ক হচ্ছে সিরিয়ার রাজধানী, দামেস্ক সিরিয়ার রাজধানী বর্তমানে। আর দ্বিতীয়ত হচ্ছে বাগদাদ। এই যে আলী ইবনে আব্বাস বা খলিফা মামুন, তাদের রাজত্ব ছিল এই বাগদাদে, ঠিক আছে। আর ডেমাস্কাসে ছিল এই বন্দির বাড়ি, বুঝতে পেরেছো? ডেমাস্কাসে ছিল এই বন্দির বাড়ি। এই বাগদাদ হচ্ছে ইরাকের রাজধানী। এই দুইটা মনে রাখবে, ডেমাস্কাস অর্থাৎ দামেস্ক হচ্ছে সিরিয়ার রাজধানী, আর বাগদাদ হচ্ছে ইরাকের রাজধানী বর্তমানে। এই দুইটা বিষয় মাথায় রাখবে। ক নাম্বার প্রশ্ন বা তোমাদের এমসিকিউতে যে কোনো জায়গাতে এই প্রশ্নটা আসতে পারে। আলী ইবনে আব্বাস খলিফা মামুনের প্রিয় পাত্র, প্রশ্ন আসতে পারে খলিফা মামুনের প্রিয় পাত্রের নাম কি ছিল বা সহচরের নাম কি ছিল, সেটা হচ্ছে আলী ইবনে আব্বাস। এই বিষয়গুলো গুরুত্বপূর্ণ 3টা চরিত্র মাথায় নিয়ে যাবে, গুরুত্বপূর্ণ 2টা স্থান মাথায় নিয়ে যাবে, লেখক পরিচিতির অংশগুলো থেকে যে জ্ঞানমূলক প্রশ্নগুলো হয় এইগুলো মাথায় নিয়ে যাবে। এই প্রশ্নগুলো আমরা রেডি করে তোমাদের পিডিএফ কোর্সে যুক্ত করে দিব, টেনশন করতে হবে না। গদ্যাংশ থেকে যতগুলো প্রশ্ন হয় জ্ঞানমূলক, প্রত্যেকটা প্রশ্ন রেডি করে দিব। আর গল্প তো মাথার ভিতরে ঢুকিয়ে দিলাম,
এখন যদি পরীক্ষার হলে যে কোনো বিষয়ে মানে উদ্দীপকের সাথে তোমার এই গদ্যাংশের যে কোনো একটা চরিত্রের মিল করতে বলে বা ব্যাখ্যা করতে বলে বা মিল অমিল খুঁজে বের করতে বলে, আমি যে গল্পটা একটু আগে বললাম এই গল্প দিয়ে খুঁজে বের করতে পারবে না? অবশ্যই, ইনশাল্লাহ তুমি পারবে। পরবর্তীতে শব্দার্থগুলো অবশ্যই তুমি মাথায় রাখবে, এই শব্দার্থগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই শব্দার্থের প্রত্যেকটা শব্দার্থ থেকে প্রশ্ন আসতে পারে এবং এগুলোও আমরা জ্ঞানমূলক প্রশ্ন আকারে তোমাদের কোর্সে অ্যাড করে দিব। পরবর্তীতে পাঠ পরিচিতি অবশ্যই গুরুত্বপূর্ণ, এখান থেকেও প্রশ্ন হবে, এগুলোও আমরা কোর্সে অ্যাড করে দিব প্রশ্ন রেডি করে, অর্থাৎ তোমাদেরকে প্রশ্ন রেডি করতে হবে না, আমরাই রেডি করে অ্যাড করে দিব। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নামটা মনে রাখবে, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মসাল, মৃত্যুসাল, তার উপাধি, কিসের জনক বলা হতো, টোটাল এভরিথিং যা কিছু আছে সবকিছু মনে করে যেতে হবে এবং এইগুলো মনে করতে আমাদের কোর্সটা তোমাকে প্রচন্ড পরিমাণে হেল্প করবে। প্রত্যুপকার মানে কি এইটা গুরুত্বপূর্ণ, যে চ্যাপ্টার বিষয়ে প্রশ্ন আসবে সেই চ্যাপ্টারের প্রথম যে বিষয়টা সেটা নিয়ে অবশ্যই প্রশ্ন আসতে পারে। ক নাম্বার প্রশ্ন যে প্রত্যুপকার কি, প্রত্যুপকার মানে কি, বিভিন্ন কোয়ালিটির প্রশ্ন হতে পারে। এগুলো মাথায় নিয়ে গেলে অর্থাৎ এই টোটাল বিষয়গুলো মাথায় থাকার পর তোমার আর এই প্রত্যুপকার নিয়ে কোনো প্রশ্ন থাকবে না। আশা করি আমরা আমাদের বাংলা প্রথম পত্রের 3য় ক্লাসে প্রত্যুপকার বিষয়ে তোমাদের যতটুকু জানার দরকার ছিল ততটুকু জানাতে পেরেছি। এর অতিরিক্ত জানাতে গেলে যতগুলো জানিয়েছি এগুলো পরবর্তীতে ভুলে যাবে। প্রত্যুপকারের যে বিষয়গুলো মাথায় নিতে বললাম এগুলো মনে রাখো, ইনশাল্লাহ প্রত্যুপকারের যে কোনো জায়গা থেকে প্রশ্ন আসুক, সেটা ক হতে পারে, খ হতে পারে, গ হতে পারে, ঘ হতে পারে অথবা এমসিকিউ হতে পারে, টোটালি তুমি অ্যান্সার করতে পারবে। তারপরে তো সোহেল ভাইয়া তোমাদেরকে আছে, প্রাইভেট কোর্সে যারা যুক্ত হচ্ছে তাদেরকে নিয়ে আমাদের আলাদা কিছু পরিকল্পনা আছে, অর্থাৎ আমাদের প্রাইভেট কোর্সে যুক্ত হওয়া প্রত্যেকটা শিক্ষার্থী ইনশাল্লাহ পরীক্ষাতে A+ কনফার্ম করতে পারবে, এতটুকু নিশ্চয়তা আমি তোমাদেরকে দিচ্ছি। এখন এই পর্যন্তই, পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।